আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা আসলে কোথা থেকে এসেছি? মানে এই মানবজাতি তো আর একদিনে আজকের এই অবস্থায় এসে পৌঁছায়নি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। আর এর উত্তর খোঁজাটা মোটেও সহজ কোনো কাজ নয়। একদম। আর সেজন্যই আজকে আমরা এমন একটা দারুণ বই নিয়ে বিস্তারিত আলোচনা বা ডিপ ডাইভ করতে যাচ্ছি, যেটা ঠিক এই উত্তরটাই দেয়। মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের লেখা বিখ্যাত বই ভোলগা থেকে গঙ্গা। খুবই শক্তিশালী একটা বই। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনা কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ, এক কথায় সবার জন্য। আমরা খুব সহজ ভাষায় মাত্র কয়েক মিনিটে ৮,০০০ বছরের ইতিহাস কভার করব। মানে আপনার সময়ও বাঁচবে, আবার অনেক অজানা বিষয়ও জানতে পারবেন। শুধু ইতিহাস নয়, এটা আমাদের টিকে থাকার গল্প। আসলে শুরুতেই এই বইটার নামকরণের পেছনের দার্শনিক দিকটা একটু পরিষ্কার করা দরকার। ভোলগা থেকে গঙ্গা কিন্তু কেবল একটা ভৌগোলিক যাত্রা নয়। আচ্ছা, মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গার হেঁটে যাওয়ার গল্প নয়। একদমই না। মানুষ শুধু রাশিয়ার ভোলগা নদীর তীর থেকে ভারতের গঙ্গা নদীর তীরে চলে আসেনি। এটা মূলত মানুষের মানসিক, প্রযুক্তিগত এবং সামাজিক কাঠামোর বিবর্তনের গল্প। কিভাবে পরিবেশের চাপে মানুষের চিন্তা বদলায়, সমাজ ভাঙে আর নতুন করে গড়ে ওঠে, লেখক সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। বুঝতে পারছি। আমাদের হাতে থাকা বিভিন্ন ঐতিহাসিক প্রবন্ধ, বইয়ের রিভিউ আর অডিও বুকের ট্রান্সক্রিপ্ট ঘেটে আমরা দেখলাম যে এই যাত্রার শুরুটা হচ্ছে খ্রিস্টপূর্ব ৬,০০০ অব্দে ভোলগা নদীর তীরে। প্রথম গল্পটার নাম নিশা, তাই তো? হ্যাঁ, নিশা। নিশা হল সেই সময়ের একটা শিকারী পরিবারের প্রধান। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সমাজটা তখন পুরোপুরি মাতৃতান্ত্রিক ছিল। আচ্ছা দাঁড়ান, এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। আধুনিক সমাজ তো হাজার হাজার বছর ধরে পিতৃতান্ত্রিক। তাহলে মানে আদিম যুগের নারীদের হাতে সমাজ পরিচালনার ক্ষমতা থাকার কারণটা ঠিক কী ছিল? এর পেছনের যুক্তিটা মূলত জৈবিক। ধরুন, সেই আদিম গুহাবাসী মানুষদের মধ্যে তো আর আজকের মতো বিবাহ নামক কোনো প্রথা ছিল না। তা তো বটেই। তো যেহেতু নারী সন্তানের জন্ম দেয়, তাই সন্তানের মাকে তা সবাই নিজের চোখে দেখতে পেত। কিন্তু বাবাকে তার নির্দিষ্ট করে বলার কোনো উপায় ছিল না। তাই মাতৃত্বের ভিত্তিতে বংশ পরিচয় তৈরি হতো। ও আচ্ছা, মানে মায়ের পরিচয়টাই ছিল আসল পরিচয়। একদম। আর সমাজ পরিচালিত হতো বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নারীদের দ্বারা, কারণ তাদের অভিজ্ঞতা পুরো গোষ্ঠীকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে সাহায্য করত। কিন্তু এই মাতৃতান্ত্রিক কাঠামোর ভেতরেও তো ক্ষমতার একটা ভয়ানক লড়াই ছিল, তাই না? আমি যখন নিশার গল্পটা পড়ছিলাম, বাপরে, রীতিমতো চমকে উঠেছি। নিশা তো ৫০ বছর বয়সী এক শক্তিশালী নারী, কিন্তু সে বুঝতে পারছে যে বয়সের ভারে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে তার মেয়ে লেখা অসম্ভব শক্তিশালী হয়ে উঠছে। ঠিক, লেখা যখন পাহাড়ে চড়ে সাহসিকতার সাথে মধুর চাক ভেঙে আনল, বা নিজের সন্তানকে ওই যে খরস্রোতা নদী থেকে ঝাঁপ দিয়ে বাঁচালো, তখন গোষ্ঠীর সবাই লেখার খুব প্রশংসা করছিল। আর নিশা তখন মনে মনে ভয় পাচ্ছিল। সে এমনকি নিজের ঘুমন্ত মেয়েকে খুন করার চিন্তাও করেছিল। ভাবা যায়? শুনতে খুব নিষ্ঠুর মনে হলো, এটাই সত্যি। লেখক এখানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা খুব চমৎকার করেছেন। তিনি দেখাচ্ছেন যে সেই সময়ে বেঁচে থাকাটা ছিল পুরোপুরি একটা দলগত কাজ। মানে আমার বা তোমার বলে কিছু ছিল না। না, ব্যক্তিগত সম্পত্তি বলে কিচ্ছু ছিল না। শিকার করে আনা মাংস সবার মধ্যে ভাগ করে নেওয়া হতো। কিন্তু এত সাম্য থাকার পরও এই যে ক্ষমতার মোহ, এটা মানুষের একটা চিরন্তন বৈশিষ্ট্য। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, ৮,০০০ বছর আগেও ক্ষমতা ছাড়তে মানুষের এত কষ্ট হতো। এটা অনেকটা আধুনিক যুগের কর্পোরেট সাকসেশন প্ল্যানিংয়ের মতো, যেখানে কোম্পানি সিইও তার চেয়ার কিছুতেই ছাড়তে চান না। দারুণ এতে তুলেছেন। ঠিক তাই, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার এই প্রবৃত্তিটা একদম আদিম। কিন্তু এই পরিস্থিতি খুব দ্রুত বদলে যায় যখন পরিবেশ বিরূপ হতে শুরু করে। হ্যাঁ, এরপর আমরা আসি দ্বিতীয় গল্প, দিবাতে। সময়টা খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ। জায়গাটা সেই ভোলগার তীরেই, কিন্তু পরিস্থিতি এবার ভয়ঙ্কর। প্রচণ্ড শীত, বরফ যুগ ঘনিয়ে আসছে। খাদ্যের অভাবে মানুষ কতটা হিংস্র হতে পারে, এটা তার একটা চরম উদাহরণ। একদম।
টিকে থাকার লড়াইয়ে উষা গোষ্ঠীর সাথে নিশা গোষ্ঠীর যুদ্ধ শুরু হয়ে যায়। চরম অনাহারে নিশা গোষ্ঠী বাধ্য হয়ে উষাদের আক্রমণ করে। আর এটা তো কোনো সাধারণ যুদ্ধ ছিল না, তাই না? না, এটা আধিপত্য বিস্তারের যুদ্ধ ছিল না। এটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। হয় খাবার ছিনিয়ে নিতে হবে, নয়তো নিজেদের না খেয়ে মরতে হবে। যুদ্ধে জেতার পর দিবার উল্লাসের যে বর্ণনাটা বইতে আছে, যেখানে সে শত্রুপক্ষের শিশুদের মাথা পাথরে আছে মেরে ফেলছে আর আগুনের চারপাশে বিভৎসভাবে নাচছে, এটা পড়ার পর তো গায়ে কাটা দেয়। আমার প্রশ্ন হলো, এই চরম নিষ্ঠুরতার কি সত্যি কোনো দরকার ছিল? দেখুন, আধুনিক নৈতিকতা দিয়ে আপনি ওই আদিম যুগকে বিচার করতে পারবেন না। ওই সময়ে ন্যায় অন্যায় বলে কিছু ছিল না। বেঁচে থাকাটাই ছিল একমাত্র নৈতিকতা। মানে সার্ভাইভাল অব দি ফিটেস্ট। হ্যাঁ, যখন নিজের গোষ্ঠীর শিশুদের মুখে তুলে দেওয়ার মতো এক টুকরো মাংস নেই, তখন অন্য গোষ্ঠীর শিশুদের বাঁচিয়ে রাখা মানে তো ভবিষ্যতের জন্য নতুন প্রতিযোগী তৈরি করা। দিবার এই উল্লাস আসলে কোনো নৈতিকতার অভাব নয়। এটা হলো যে কোনো মূল্যে নিজের জিন বা বংশধরকে বাঁচিয়ে রাখার একটা আদিম প্রবৃত্তি। বাপরে, তার মানে পরিবেশের নির্মমতা মানুষকে নির্মম হতে বাধ্য করেছিল। যাই হোক, এরপর মানুষ যখন একটু থিতু হলো, মানে তারা যখন ভোলগা নদীর তীর থেকে মধ্য এশিয়া হয়ে পামিল মালভূমির দিকে এগোতে শুরু করলো, তখন সমাজ কিভাবে বদলালো? এখানেই আমরা বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে ঢুকছি। সময়টা খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ২৫০০ অব্দের মধ্যে। এই সময়ে সমাজ ধীরে ধীরে মাতৃতন্ত্র থেকে পিতৃতন্ত্রের দিকে মোড় নিতে শুরু করে। আচ্ছা, কিন্তু কেন হঠাৎ করে সমাজ পিতৃতান্ত্রিক হয়ে গেল কেন? কারণ টিকে থাকার হাতিয়ার বদলে গিয়েছিল। মানুষ তখন যাযাবর শিকারী জীবন ছেড়ে দিয়ে পশুপালন আর অশ্বপালন শুরু করল। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের অমৃতাশ্ব গল্পটিতে আমরা দেখি মানুষ পামির মালভূমিতে আছে, আর ঘোড়া বা গবাদি পশু হয়ে উঠেছে তাদের প্রথম ব্যক্তিগত সম্পদ। ও, বুঝতে পেরেছি। শিকারের মাংস তো জমিয়ে রাখা যেত না, পচে যেত। ঠিক ধরেছেন, মাংস পচে যায়, কিন্তু জীবন্ত পশু দিনের পর দিন নিজের কাছে রাখা যায়। তা থেকে দুধ পাওয়া যায়, আবার যাতায়াতের কাজেও লাগানো যায়। সম্পদের এই স্থায়ী ধারণাই সমাজের সবচেয়ে বড় রূপান্তরটা নিয়ে আসে। আর এই ব্যক্তিগত সম্পদই কি তাহলে মাতৃতন্ত্রের অবস্থান ঘটালো? হ্যাঁ, যখন পুরুষের হাতে পশু সম্পদ জমা হতে শুরু করল, তখন পুরুষের মনে ইচ্ছা জাগল যে তার মৃত্যুর পর এই সম্পদ যেন তার নিজের সন্তানের হাতেই যায়। কিন্তু মাতৃতান্ত্রিক সমাজে কে কার সন্তান তা তো পুরুষের জানার উপায় ছিল না। তো তারা কি করল? নিজের জৈবিক উত্তরাধিকার নিশ্চিত করার একমাত্র উপায় ছিল একজন নির্দিষ্ট নারীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এভাবেই বিবাহ প্রথার উদ্ভব হল আর নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হল। আচ্ছা, ওই যে অমৃতাস্য আর মধুরার গল্পটা, মধুরা এমন একটা সমাজ থেকে এসেছিল যেখানে নারীরা স্বাধীন, কিন্তু অমৃতাস্যের সমাজে তখন নারীদের অপহরণ করে স্ত্রী বানানোর রীতি শুরু হয়ে গেছে। একদম ঠিক। মধুরা যখন অমৃতাস্যকে জিজ্ঞেস করে যে জোর করে নারী অপহরণ করাটা কি অন্যায় নয়, তখন অমৃতাস্য উত্তর দেয় যে তাদের সমাজে এভাবে শক্তি প্রদর্শন করা হয়। তার মানে পেশি শক্তি আর সম্পদের জোরেই সমাজ পিতৃতান্ত্রিক হয়ে উঠল। যেদিন থেকে আমরা খাবার ভাগাভাগি করা বন্ধ করে সম্পদ জমা করতে শুরু করলাম, সেদিন থেকেই বৈষম্য শুরু হলো। হ্যাঁ, আর এরপর খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দের পুরুহুদ গল্পে তো একটা যুগান্তকারী প্রযুক্তির আগমন ঘটে, তামার আবিষ্কার। হ্যাঁ, কিন্তু এখানে আমার একটা কনফিউশন আছে। তামা তো জাস্ট একটা ধাতু আবিষ্কার হওয়ার কারণে হঠাৎ করে সমাজে শ্রেণীবৈষম্য, দাসপ্রথা আর রাজতন্ত্র কিভাবে তৈরি হয়ে গেল? খুব যৌক্তিক প্রশ্ন। ধরুন, পাথর তো যে কেউ কুড়িয়ে নিয়ে ঘষে অস্ত্র বানাতে পারত, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু তামা খনি থেকে তুলতে হয়, উচ্চ তাপমাত্রায় গলাতে হয়, ছাঁচে ফেলে অস্ত্র বানাতে হয়। এটা একটা জটিল প্রযুক্তি। যার কাছে তামার অস্ত্র ছিল, সে পাথরের অস্ত্রধারীদের খুব সহজেই হারিয়ে দিতে পারত। আচ্ছা। ফলে সমতলের মানুষ যখন পাহাড়ি এলাকার মানুষদের তামার অস্ত্রের কাছে হেরে যেতে শুরু করল, তখন তারা তামার কারিগরদের অপহরণ করে দাস হিসাবে বন্দী করে রাখা শুরু করল। মাই গড, মানে শুধু সম্পদ জমানোই নয়, যারা সম্পদ তৈরি করতে পারে তাদেরও সম্পত্তিতে পরিণত করা হলো। একদম তাই। আর এভাবেই ইন্দ্র বা আদি রাজাদের উত্থান ঘটে।
তারা কারিগরদের দিয়ে তামার বিশাল ভাণ্ডার তৈরি করে, শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলে আর সাধারণ কৃষকদের উৎপাদিত উদ্বৃত্ত ফসল জোর করে আদায় করতে শুরু করে। তার মানে শাসক আর শাসিতের বিভাজনটা এই তামার খনিতেই তৈরি হয়েছিল। প্রযুক্তি সবসময় সমাজকে এমনভাবে বদলে দেয় যা সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আমরা আসি বিবর্তনের তৃতীয় পর্যায়ে, খ্রিস্টপূর্ব 1800 অব্দ থেকে খ্রিস্টাব্দ 1300 পর্যন্ত। এই দীর্ঘ সময়ে সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য তরবারি বা অস্ত্রের চেয়েও আরও সূক্ষ্ম একটা জিনিসের ব্যবহার শুরু হয়, ধর্ম এবং দর্শন। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1800 অব্দের দিকে অঙ্গিরা গল্পে এবং পরে 700 খ্রিস্টপূর্বাব্দের প্রবাহন গল্পে এটা খুব স্পষ্টভাবে এসেছে। আর্য এবং অসুরদের মধ্যে সংঘাত। ঠিক, শাসক শ্রেণী বুঝতে পেরেছিল যে শুধু তামার তরবারি দিয়ে বা ভয় দেখিয়ে মানুষকে অনন্তকাল বশে রাখা সম্ভব নয়, কারণ প্রতিটি সেনার পেছনে তো একটা খরচ আছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাই এমন কিছু দরকার ছিল যা দিয়ে মানুষের মন নিয়ন্ত্রণ করা যায়, আর সেজন্যই ধর্ম আর দর্শনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু হলো। আচ্ছা, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাকে কি একটু বেশি নেতিবাচক মনে হচ্ছে না? মানে ধর্ম বা দর্শন তো সমাজকে একটা স্থিতিশীলতাও দিয়েছিল। স্থিতিশীলতা দিয়েছিল ঠিকই, কিন্তু মনে রাখতে হবে লেখক এখানে ইতিহাসকে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে দেখেছেন। সেই অনুযায়ী ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। জন্মান্তরবাদ বা কর্মফলের ধারণা মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছিল। ও, বুঝতে পারছি। মানে একজন গরিব কৃষক যখন বিশ্বাস করতে শুরু করল যে তার দারিদ্র্য আসলে তার নিজেরই পূর্বজন্মের পাপের ফল, হ্যাঁ, তখন সে আর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, সে তার ভাগ্যকে মেনে নেবে। এই বুদ্ধিবৃত্তিক হাতিয়ার ব্যবহার করে পুরোহিত আর উচ্চ শ্রেণীর মানুষেরা প্রায় 2000 বছর ধরে সাধারণ মানুষের ওপর আধিপত্য বজায় রেখেছিল। এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ইতিহাস বইতে আমরা যাকে গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ বলে পড়েছি, এই বইয়ের চক্রপাণি গল্পে লেখক সেই স্বর্ণযুগের চিত্রটা পুরোপুরি উল্টে দিয়েছেন। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সেটা মোটেও স্বর্ণের মতো উজ্জ্বল ছিল না। একদমই না। শিল্পের আড়ালে থাকা অন্ধকার দিকগুলো, যেমন দাসপ্রথার বিস্তৃতি, জাতপাতের চরম রূপ আর নারীদের ওপর ভয়াবহ অবিচারের চিত্র লেখক এখানে তুলে ধরেছেন। বিধবাদের পুড়িয়ে মারা বা সতীদাহ প্রথাকে কিভাবে ধর্মের মোড়কে বৈধতা দেওয়া হয়েছিল তা অত্যন্ত স্পষ্টভাবে দেখানো হয়েছে। এরপর নাগদত্ত গল্পে তো গ্রিক সংস্কৃতির অনুপ্রবেশও দেখলাম। বৌদ্ধ দর্শনের উত্থান কিভাবে সমাজকে পাল্টে দিল সেটাও আছে। হ্যাঁ, বৌদ্ধ দর্শন শুরুতে সাম্যের কথা বললেও পরে সেগুলো কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছিল, লেখক তার একটা ধারাবাহিক বিশ্লেষণ দিয়েছেন। বাপরে, এত এত পরিবর্তন! এরপর আমরা চলে আসি একেবারে আধুনিক যুগে, মানে 1800 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টা ছিল সাম্রাজ্যবাদ আর আদর্শিক সংঘাতের। হ্যাঁ, রেখা ভগত গল্পটা 1800 খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে লেখা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর এই শাসন শুধু তরবারির জোরে ছিল না, এটা ছিল অর্থনীতির এক নীরব ধ্বংসলীলা। ঠিক, কোম্পানির শাসন কিভাবে ভারতবর্ষের হাজার বছরের পুরনো গ্রামীণ অর্থনীতিকে ভেতর থেকে কুরে কুরে খেয়েছিল সেটা আমরা দেখি। তাঁতিদের আঙুল কেটে নেওয়া বা কৃষকদের বাধ্য করে নীল চাষ করানো, এগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। না, এটা ছিল একটা পরিকল্পিত উপায়ে ভারতবর্ষের সম্পদ চুষে নিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করার প্রক্রিয়া। আর এই সব কিছু এসে জমা হয় বইয়ের একেবারে শেষ গল্প সুমেরে। সময়টা 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। প্রেক্ষাপট হল পাটনা। এখানে আমরা দেখি কলেজ ছাত্রদের চায়ের আড্ডা, রাজনৈতিক তর্ক আর মতাদর্শের সংঘাত। এই গল্পটার বয়ানভঙ্গি অসাধারণ। মহাত্মা গান্ধী, আম্বেদকর বা নেহরুর মতো বিশাল চরিত্ররা এখানে সরাসরি উপস্থিত নেই। তারা হলো সাধারণ মানুষের চায়ের কাপের আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, ঠিক আমাদের এখনকার চায়ের আড্ডার মতো। একদম। কেউ গান্ধীর অহিংস নীতির সমালোচনা করছে, কেউ আম্বেদকরের জাতপাত বিরোধী আন্দোলনকে সমর্থন করছে, আবার তরুণ প্রজন্মের একটা বড় অংশ মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতান্ত্রিক মডেলে ভারতের মুক্তির স্বপ্ন দেখছে। এখানে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, এই যে বড় বড় নেতাদের সমালোচনা,
এটা কিন্তু বইয়ের চরিত্রদের নিজস্ব রাজনৈতিক মতামত। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে শুধুমাত্র বইয়ের বিষয়বস্তুটা তুলে ধরছি, আমরা কোনো পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, লেখক তার সময়কার চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন বলেই চরিত্রগুলোর মুখে সেই যুগের টানাপোড়েন উঠে এসেছে। আসলে এটা হলো সাধারণ মানুষের রাজনৈতিক ক্ষমতায়নের একটা প্রতিচ্ছবি। আগে তারা শুধু নির্দেশ পালন করত, আর ১৯৪২ সালে এসে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে তর্ক করছে। চমৎকার। তো আমরা যদি এই পুরো ৮,০০০ বছরের যাত্রার দিকে ফিরে তাকাই, ভোলগা থেকে গঙ্গা কেবল একটা টিকে থাকার গল্প নয়, এটা হলো মানুষের মানিয়ে নেওয়ার বা অ্যাডাপ্টেশনের গল্প। ঠিক তাই, পরিবর্তন অনিবার্য, আর টিকে থাকার জন্য বদলকে মেনে নেওয়াই হলো জীবনের আসল চাবিকাঠি। পরিবেশ বদলেছে, মানুষ যাযাবর থেকে কৃষক হয়েছে, প্রযুক্তি বদলেছে, মানুষ পাথর থেকে তামায় আর লোহায় শিফট করেছে। হ্যাঁ, যে সমাজ সময়ের সাথে নিজেকে বদলাতে পেরেছে তারাই টিকে থেকেছে। আজকের এই আলোচনা আমাদের বয়স্ক শ্রোতাদের যেমন অতীত ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে, তেমনি তরুণদেরও ভবিষ্যতের জন্য নতুন করে ভাবতে শেখাবে। একদম। আলোচনার একেবারে শেষে এসে আজ আমরা শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার দরজা খুলে দিতে চাই। একটু ভেবে দেখুন, আদিম যুগে মানুষ লড়াই করেছে শিকারের জায়গা বা ভোলগা নদীর তীরের জন্য। এরপর লড়াই হয়েছে তামা বা সম্পদের জন্য। আজ থেকে ১,০০০ বছর পর যদি কেউ এই বইয়ের পরবর্তী অধ্যায় লেখে, তবে আধুনিক যুগের সেই তামা বা শিকারের জায়গা কোনটি হবে? খুব গভীর একটা প্রশ্ন। সেটা কি ডেটা হবে, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণ? ঠিক, এই ডেটা বা এআই কি আমাদের নতুন অস্ত্র? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। যদি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের আরও শিক্ষামূলক আলোচনা শুনতে জ্ঞানের পাতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খ্রিস্টপূর্ব ৬,০০০ অব্দ থেকে ১৯৪২ সাল পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।